কি হলো বৌমা? সন্ধ্যা হতে না হতেই সেজে গুজে কোথায় চললে? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এরকম টং টং করে কোথায় বেরিয়ে যাও বলো তো? কেন মা এমন নাটক করছেন? আপনি যেন জানেন না আমি কোথায় যাই? এই গরমের মধ্যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি বাইরে হাওয়া খেতে বেরোই, আর তার সাথে সাথে ঝাল ঝাল ফুচকাও খাই। গরমের মধ্যে টক জল দিয়ে ঝাল ঝাল ফুচকা খেলে পেট ঠান্ডা থাকে। গরমের মধ্যে তুমি প্রত্যেকদিন ঝাল দিয়ে টক জল দিয়ে ফুচকা খাচ্ছ? লোকে গরমে বাঁচে না, আর এই গরমের মধ্যে তুমি ফুচকা খেয়ে নিজের শরীর খারাপ করবে, তাও আবার বেশি ঝাল দেওয়া ফুচকা। আপনার এখন 60-এর উপর বয়স হয়ে গেছে, তাই আপনি ঝাল দিয়ে মচমচে ফুচকা খাওয়ার মর্ম বুঝবেন না। আর এই গরমের মধ্যে ফুচকার স্বাদ যেন আরো বেশি বেড়ে যায়। তাই আমি আপনার সঙ্গে বেশি কথা বলতে পারছি না, কারণ আমার ফুচকা খাওয়ার সময় হয়ে গেছে। আমি গেলাম। এই বলে নিশা তাড়াতাড়ি করে ঝাল ঝাল ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে নিশা পাড়ার অন্যান্য বউদের জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেকদিন এভাবে সেই পাড়ার সকল বউরা রতনের দোকানে ঝাল ঝাল ফুচকা খেতে চলে যায়, আর ফুচকা খেতে খেতে নিজের সংসারের নামে পরনিন্দা পরচর্চা করে। কিছুক্ষণের মধ্যেই নিশার প্রতিবেশী বন্ধুরা চলে আসলে নিশা তাদের সঙ্গে রতনের কাছে ফুচকা খেতে চলে যায়। এই যে আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকে যা গরম পড়েছে তাই ভাবছিলাম একটু তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আপনারা আসবেন বলেই দাঁড়িয়ে আছি। আপনাদের জন্যই ঝাল ঝাল মুচমুচে ফুচকা তৈরি করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিন। বাবা, আমরা আসবো বলে তুমি আগে থেকেই ঝাল ঝাল ফুচকা তৈরি করে রেখেছো? আর কোনোদিনও তো এরকম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করো না, আজকে এত তাড়াহুড়ো করছো কেন? সকাল থেকে কত গরম পড়েছে দেখছেন না? আমি সেই গ্রাম থেকে সকালবেলা এই গরমের মধ্যে শহরে ফুচকা বিক্রি করতে আসি, তারপর সারাদিন ফুচকা বিক্রি করে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা আপনাদের পাড়ায় আসি, তারপর আপনাদের ফুচকা খাইয়ে বাড়িতে যাই। আর বুঝতেই তো পারছেন সারাদিন ফুচকার গাড়ি নিয়ে ঘুরতে কত কষ্ট হয়। তাই আজকে ঠিক করেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমাদেরকে ফুচকা দাও। এই প্রচন্ড গরমের মধ্যে তোমার হাতে ঝাল ঝাল ফুচকা খেয়ে পেটটাকে একটু ঠান্ডা করি, কারণ এমনিতেই সকাল থেকে শাশুড়ি মায়ের ক্যাচ ক্যাচ শুনতে শুনতে পেট আর মাথা দুটোই গরম হয়ে গেছে। তা যা বলেছিস, আজকে যখন আমি ঝাল ঝাল ফুচকা খেতে আসছি তখন আমার শাশুড়ি মামাকে কত প্রশ্ন করেছি জানিস? আর ভালো লাগে না, ওনার এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। সারাদিন এই গরমের মধ্যে খেটে খেটে মরবো, তারপর সন্ধ্যাবেলা যখন ঝাল ঝাল ফুচকা খেতে আসবো তখন ওনার প্রশ্নের উত্তর দিতে হবে, আর তখনই তো আমার মাথাটা গরম হয়ে যায়। তুই এই কথা বলছিস? আজকে জানিস আমার শাশুড়ি মা কি করেছে? সন্ধ্যাবেলা যখন আমি ফুচকা খেতে আসবো তার আগে আমাকে ইচ্ছা করে সবার জন্য গরম গরম সিঙ্গারা আর রুটি করতে বললো, তারপরেই আমাকে ফুচকা খাওয়ার জন্য বাইরে বেরোতে দিল। কেমন দজ্জাল শাশুড়ি, বুঝতে পারছিস? এভাবে সংসারের নামে পরনিন্দা পরচর্চা করতে করতে তারা ঝাল ঝাল মুচমুচে ফুচকা খেতে থাকে। আরে ও রতন দা, কি করছো? আর একটু বেশি করে ঝাল দাও না। এটা কোনো ঝাল দেওয়া হয়েছে? ফুচকা খাচ্ছি কিন্তু মুখে একদমই ঝাল লাগছে না। কি বলো গো বৌদি, ঝালের তো একেবারে গুষ্টি দিয়ে দিলাম, তবুও তো আমাদের ঝাল লাগছে না। দাঁড়াও দাঁড়াও, ফুচকার আলোতে আরো বেশি করে লঙ্কা ঢেলে দিচ্ছি, তারপর দেখবে কেমন ঝাল লাগে। আমার তৈরি ফুচকাই ঝাল হয়নি, এটা তো বললে আমি শুনবোই না। দাঁড়াও। এই বলে রতন ফুচকাতে আরো বেশি বেশি করে ঝাল দিয়ে দেয়। নিশা এবং তার প্রতিবেশী বান্ধবীরা মিলে সেই ঝাল ঝাল ফুচকা খেয়ে ঝালে হু হু করতে করতে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর তাদের শাশুড়ি মায়ের কাছে প্রত্যেকটা বউকে অনেক কথা শুনতে হয়, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর সময়ের সঙ্গে সঙ্গে গরমের পরিমাণ আরো বাড়তে থাকে, আর পাড়ার সমস্ত বউরা মিলে ঝাল ঝাল ফুচকা খাওয়ার পরিমাণও আরো বাড়িয়ে দেয়। একদিন তারা সবাই মিলে ফুচকা খাচ্ছে, এমন সময় কি গো রতন, হাতে ফুচকার পাতা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুমি তো সেই কখন থেকে এই মহিলাগুলোকে ঝাল ঝাল ফুচকা খাইয়ে যাচ্ছ, আর আমি আমার পরিবার নিয়ে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি করো। এই যে বাবু, এখনই হয়ে যাবে, ওনাদের ফুচকা খাওয়া এখনই শেষ হয়ে যাবে, তারপর আপনাদেরকে ফুচকা দিচ্ছি, আর একটু অপেক্ষা করুন। না না, আমার বউ আর মেয়ের এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে, ওরা ঘেমে যাচ্ছে, তবুও তোমার হাতে ঝাল ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাদের ফুচকা দিলে দাও, তা না হলে আমরা চলে যাচ্ছি। শ্যামলবাবু রতনের সঙ্গে এরকম কথা বললে নিশা এবং সবিতা ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা দুজনে মিলে শ্যামলবাবু এবং তার পরিবারের সঙ্গে ঝগড়া করা শুরু করে। নিশা এবং সবিতার একটাই মতামত যে তারা যখন ফুচকা খাবে তখন রতন অন্য কাউকে ঝাল ঝাল ফুচকা দিতে পারবে না। উফ, এই লোকটা গরমের মধ্যে ফুচকা খাওয়ার জন্য এত ক্যাচ ক্যাচ করছে কেন? আমি তো কোনোদিনও কোনো ব্যাটা ছেলেকে এরকম মেয়েদের মতো ফুচকা খাওয়ার জন্য ঝগড়া করতে দেখিনি। এই গরমের মধ্যে গলাবাজি করে আবার ঝগড়া করছে, অসহ্য একেবারে। রতন দা, তুমি শুধু আমাদেরকে ঝাল ঝাল ফুচকা খাওয়াবে, আর কাউকে নয়। আপনি আচ্ছাই বদমাইশ মহিলা যে, কিভাবে কথা বলতে হয় ভদ্রতা জানেন না? আর আপনি তো দেখছেন আপনার ঝাল ঝাল ফুচকা খাওয়ার জন্য পেছনে কতটা লাইন পড়ে গেছে, তবুও আপনারা ফুচকা খাওয়া থামাচ্ছেন না। এগুলো কিরকম ব্যবহার?
শ্যামলবাবু এই কথা বলে আর ফুচকা খেতে চায় না। গরমের মধ্যে সে তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিশা এবং সবিতা মনের সুখে গরমের মধ্যে বেশি ঝাল দিয়ে ফুচকা খেতে থাকে। তাদের দুজনকে ফুচকা খাওয়ানোর জন্য রতনের অনেক অনেক কাস্টমার রাগ করে সেখান থেকে ফুচকা না খেয়ে চলে যায়। এমনকি অনেকেই তার কাছ থেকে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন নিশা ফুচকা খেতে গিয়ে দেখে যে রতন সেখানে ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে নেই। আর এই দেখে নিশা সঙ্গে সঙ্গে সবিতাকে ফোন করে। কিরে, আজকে রতনদা তো ফুচকা নিয়ে বসেনি, কি হবে বলতো? আর যা গরম পড়েছে, এর মধ্যে যদি ঝাল ঝাল ফুচকা না খেতে পারি তাহলে তো আমার প্রাণটা একেবারে বেরিয়ে যাবে। আমার ভীষণ ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছা করছে রে সবিতা। তুই একই কথা বলছিস? তোর কথা শুনে আমিও তো চিন্তায় পড়ে যাচ্ছি, কারণ এখন যদি ঝাল ঝাল ফুচকা খেতে না পারি তাহলে আমার তো ভাত হজম হবে না। আর আজকে আমি এই গরমের মধ্যে বেশি ঝাল ঝাল ফুচকা খাবো বলে সেই দুপুর থেকে না খেয়ে বসে আছি। তাহলে একটা কাজ করি, চল এই গরমের মধ্যে আমরা বাড়িতে একটা ফুচকা পার্টি করি। পাড়া সব মহিলাদেরকে বলে দিই যে আমার বাড়িতে ফুচকা পার্টি হবে, আমি সবার জন্য ফুচকা বানাচ্ছি, আর তুই বেশি করে লঙ্কা আর তেঁতুল নিয়ে চলে আসবি। তারপর সবাই মিলে গল্প করে ছাদে বসে বসে ফুচকা বানাবো আর ফুচকা খাবো। সবিতা নিশার কথা শুনে খুবই খুশি হয়। তাই সবিতার সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে বেশি করে কাঁচা লঙ্কা এবং তেঁতুল কিনে নিয়ে নিশাদের বাড়িতে চলে যায়। পাড়ার সমস্ত মহিলারাও সেখানে আসলে সবাই গরমের মধ্যে ছাদে গিয়ে ফুচকা বানাতে শুরু করে। আর তারা ফুচকা বানাচ্ছে এমন সময় লোডশেডিং হয়ে গেলে তারা আরো গরমের মধ্যে বেশি পরিমাণে আনন্দ পায়। তারা ঘামতে ঘামতে ফুচকা বানাতে থাকে। তাদের এরকম পাগলামি দেখে তাদের শাশুড়ি মায়েরাও ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বৌমা, তোমরা কি পাগলামি করছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আর নিশা, এই গরমের মধ্যে একেই লোডশেডিং হয়ে গেছে, তার মধ্যে তুমি ফুচকা বানাচ্ছ? মা, লোডশেডিং এর মধ্যে ছাদে বসে ফুচকা খেতে দারুণ লাগে, সেই কারণেই আমি ফুচকা বানাচ্ছি। আর এখন আমি বেশি করে লঙ্কা দিয়ে আলু মাখবো, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে ফুচকা খাবো। সবাই মিলে গল্প করতে করতে ফুচকা, উফ দারুণ হবে। আপনি যদি চান আমাদের সঙ্গে কিন্তু ফুচকা পার্টি করতে পারেন। আমি তোমাদের মতো পাগল নই যে এই গরমের মধ্যে ছাদে বসে বসে আমি ফুচকা খাবো। একেই লোডশেডিং, তার উপর ছাদের মধ্যে কোথায় কি পোকামাকড় আছে তাও তো জানি না, আর মশার উৎপাত তো আছেই। ফুচকা খেতে গিয়ে আমি কি রোগ বাঁধিয়ে মরবো? গরমের মধ্যে ঘরে বসে থাকার থেকে ছাদে বসে হাওয়া খেতে খেতে ফুচকা খাওয়া তো অনেক ভালো। আপনি বরং ঘরে গরমের মধ্যে বসে থাকুন আর আমাদেরকে মজা করতে দিন। এই বলে নিশা পাড়ার অন্যান্য মহিলাদের সঙ্গে ঝাল ঝাল ফুচকা খেতে খেতে গল্প করতে শুরু করে দেয়। কিরে, তুই কেমন ফুচকা বানিয়েছিস? তুই তো বলতিস রতনদা ফুচকাতে ঝাল দিতে পারে না, কিন্তু এখন মনে হচ্ছে তুইও তো ঝাল দেওয়ার কথা ভুলে গেছিস। সবে মাত্রই কটা লঙ্কা দিয়েছিস নাকি? যা যা, রান্নাঘর থেকে আরো বেশি বেশি লঙ্কা নিয়ে আয়, তারপর আরো ঝাল দিয়ে আলুটা মাখতে হবে। কি বলিস কি, আরো ঝাল লাগবে? দাঁড়া, তোরা বস, আমি রান্নাঘর থেকে আরো বেশি বেশি লঙ্কা নিয়ে আসছি, তারপর আরো ঝাল দিয়ে আলু মাখবো, আর এই গরমের মধ্যে ঘামতে ঘামতে ঝাল ঝাল ফুচকা খাবো। এই বলে নিশা রান্নাঘর থেকে আরো বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে যায়। রান্নাঘর থেকে বেশি বেশি কাঁচা লঙ্কা নিয়ে এসে তারা আবার ছাদে বসে পড়ে আর বেশি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু মাখা তৈরি করে। সেই ঝাল ঝাল ফুচকা তারা সবাই মিলে খায়। একেই ভীষণ গরম, তার উপর সেই ঝাল ঝাল ফুচকা খেয়ে তারা সকলেই প্রচন্ড পরিমাণে ঘামতে শুরু করে আর তাদের চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। উফ, এই গরমের মধ্যে এত ঝাল ঝাল ফুচকা খেয়ে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গেলাম। আমি আর ঝাল ফুচকা খেতে পারছি না রে, কারণ চোখ দিয়ে ভীষণ জল পড়ছে। এরই মধ্যে নিশা ভুলে যায় সে নিজের হাতেই বেশি বেশি লঙ্কা দিয়ে আলু মেখেছিল, আর চোখে জল মোছার জন্য নিশা সেই লঙ্কার হাত চোখে দিয়ে দেয়, আর এর ফলে তার চোখ ভীষণ জ্বালা করতে থাকে। লোডশেডিং এর মধ্যে সে চারিদিকটা ঠিকভাবে দেখতে না পাওয়ায় ছাদের মধ্যে ঝালের চোটে সে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়। ওরে বাবা গো, বাঁচাও, আমার চোখে ভীষণ ঝাল লেগেছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। সবিতা, দয়া করে আমাকে তোরা বাঁচা, না হলে আমি ঝালে মরে যাবো। নিশাকে এমন অবস্থায় দেখে সকলেই খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখনও বিপদের শেষ হয় না। একই গরম, তার উপর কমলা দেবীর ছাদে আর গরমের মধ্যে বিছে লঙ্কার গন্ধ পেয়ে সেই ফুচকার ওখানে চলে আসে। ছাদের মধ্যে গরমে এরকম চারিদিকে বিছে দেখে সকল মহিলারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তারা দৌড়ে পালাতে যাবে তার আগে অনেকগুলো বিছে সকলের পায়ে কামড়ে দেয়। একে নিশার চোখে ঝাল লেগেছিল, তার উপর পায়ে বিছার কামড়, সবকিছু মিলিয়ে নিশা একেবারে নাজিয়াল হয়ে ওঠে। ও মা গো, বাঁচাও, আমার পায়ে বিছা কামড়েছে। ওরে বাবারে বাবা, চোখে ঝাল লেগেছে। ওরে বাবারে বাবা, আমার চোখ ভীষণ জ্বালা করছে।
এই গরমের মধ্যে আমার শাশুড়ি মা আমাকে অনেকবার বারণ করেছিল এরকম ঝাল ঝাল ফুচকা খেতে হবে না, কিন্তু তবুও আমি ওনার কথা শুনিনি, তাই এখন আমি শাস্তি পাচ্ছি। আর নিশা, তোদের ছাদে যে বিছার বাসা আছে সেটা তুই জানিস না? ওরে বাবারে, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে। এই বলে সকল মহিলা ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এমন সময় কমলা দেবী ছাদে এসে সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীদের খবর দিলে তারা সকলেই কমলা দেবীর বাড়িতে আসে। আর লোডশেডিং এর মধ্যে সকলে এরকম দৃশ্য দেখে নিজেদেরকে ঠিক রাখতে পারে না। সেই মুহূর্তে বাড়ির পাশে নার্সিং হোমে খবর দেয়া হয়, আর অ্যাম্বুলেন্স এসে নিশা এবং তার বান্ধবীদেরকে নার্সিং হোমে নিয়ে চলে যায়। আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এই পাড়ার বউদের মনে হয় মাথার কোনো সমস্যা আছে, কারণ এই গরমের মধ্যে লোডশেডিং এ ছাদে বসে কেউ ঝালঝাল ফুচকা খায়? সকলে এখন ডাবের জল, তরমুজের শরবত, লস্যি খেয়ে বেঁচে আছে, আর আপনাদের বউরা ঝালঝাল ফুচকা খাচ্ছে। এরকম যদি আর কিছুদিন চলতে থাকতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। আবার তার উপর বিচের কামড় খেয়েছে। অনেকবার বারণ করেছি, কিন্তু এরা কেউ আমার কথা শোনেনি। ডাক্তারবাবু, দয়া করে আপনি ওদেরকে সুস্থ করে দিন। ডাক্তারবাবু সকলের পা থেকে বিছার বিষ বের করে দেয়, সেই সাথে নিশার চোখ ভালো করে পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। ধীরে ধীরে পাড়ার সকল মহিলারা সুস্থ হয়ে ওঠে, আর তারা নাক কান ধরে যে কোনোদিনও তারা ঝাল ঝাল ফুচকা খাওয়ার নাম করবে না। মা, আমার ভুল হয়ে গেছে। আমি এই গরমের মধ্যে ঝাল ঝাল ফুচকা খেয়েছি, কারণ আমি যদি ঝাল ফুচকা না বানাতাম তাহলে আমাদের ছাদেও যেতে হতো না, আর আমাদেরকে বিছাও কামড়াতো না। আপনি বারণ করেছিলেন যে লোডশেডিং এর মধ্যে ছাদে যেতে হবে না, কিন্তু আমি আপনার কথা শুনিনি, আর সেই জন্য আমরা বিপদে পড়েছি। আমি আর কোনোদিনও এরকম করব না, আমাকে ক্ষমা করে দিন মা। হ্যাঁ ঠিকই, আমি আর কোনোদিনও ঝাল ঝাল ফুচকা খাবো না বাবা, কারণ আজকে আমি জন্মের মতো শিক্ষা পেয়ে গেছি। আমি তো আজ থেকে এই ফুচকা খাওয়া ত্যাগ করলাম। এভাবেই তারা আর কখনোই ঝাল ঝাল ফুচকা খেতে চায় না। এমনকি রতনের দোকানে গিয়ে তারা ঝাল ফুচকাও খায় না। রতনের ফুচকার দোকানের সামনে দিয়ে গেলে রতন বারবার তাদেরকে ডাকাডাকি করে, কিন্তু তবুও তারা ফুচকার দিকে ফিরে তাকায় না। এভাবেই নিশা এবং তার বান্ধবীরা গরমের মধ্যে ঝাল ঝাল ফুচকা খাওয়ার অভ্যাস ত্যাগ করে। সে বছর গরমকাল পড়ার সঙ্গে সঙ্গে বিলাসপুর নামক গ্রামের সকল গ্রামবাসীরা ভয়াবহ খরার সম্মুখীন হয়। গ্রামবাসীদের কাছে খাবার এবং পানীয় জল কিছুই থাকে না, তাই তারা সবাই মিলে ভীষণ পরিমাণে সংকটে পড়ে। তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করলেও কোনো আনাজ, রেশনের জিনিসপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলও কোথাও খুঁজে পায় না। তাই অধিকাংশ লোকেরা অনাহারে মরতে শুরু করে। এমনই বিপদের সম্মুখীন হয় কমলা এবং তার ছেলে প্রদীপ। প্রদীপ ভীষণ ছোট হওয়ায় সে কিছুতেই খিদের জ্বালা সহ্য করতে পারে না। এতদিন ধরে কমলা কেবলমাত্র ছেলেকে নুন দিয়ে ভাত মেখে খাইয়ে এসেছে, কিন্তু এখন আর প্রদীপ কিছুতেই নুন ভাত খেতে চায় না। আর ঘরে চাল শেষ হয়ে যাওয়ায় কমলা ভাতও রান্না করতে পারে না। মা, আমাকে আজকে রুটি খাইয়ে দাও। আমি আর নুন দিয়ে ভাত মেখে খেতে পারছি না। প্রত্যেকদিন বেশি বেশি নুন দিয়ে খেয়ে আমার শরীর খুব খারাপ করছে। আজকে আমি রুটি সবজি খাবো মা। আমাদের ঘরে চাল ডাল আটা কিচ্ছু নেই রে প্রদীপ, আমি তোকে রুটি করে দিতে পারবো না। আর এখন গ্রামের অবস্থা একেবারে মরক লেগে গেছে। বাজারে আটা সবজি কিছুই পাওয়া যাবে না। কিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবো সেটাই ভাবছি। কিন্তু মা, আমার খুব খিদে পেয়েছে। আমি যদি কিছু না খাই তাহলে তো আমি মরে যাব। আর আমি তো কতদিন ধরে ভালো করে খাবার খাই না। আমার ভালো লাগছে না মা। এই দুঃখের দিন কবে শেষ হবে? তুই চিন্তা করিস না, আমি বাইরে বেরিয়ে দেখছি কোথা থেকে খাবার জোগাড় করা যায়, কিন্তু তোর জন্য আমি যে করে হোক রুটির ব্যবস্থা করে নিয়েই আসবো। এই বলে কমলা ভয়াবহ খরার মধ্যে নিজের ছেলের খাওয়ার জন্য রুটি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু চারিদিকে কোথাও খাবারের একটা দানাও খুঁজে পাওয়া যায় না। গ্রামবাসীরা প্রত্যেকে খিদের জ্বালায় ধুঁকতে শুরু করে। অনেক মাইল হাঁটার পর কমলা তাদের গ্রামের প্রধান হরলাল বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায়। সে বাড়ির দালানে বসে পেপার পড়ছে। এমন সময় কমলা কাঁদতে কাঁদতে তার কাছে গিয়ে বলে, বাবু, আমাদেরকে বাঁচান বাবু। এই বছরের খরায় আমরা গ্রামবাসীরা কিছু খেতে না পেয়ে মরে যাব। আপনি অনেক বড় লোক, আর আপনার মন অনেক বড়, তাই আপনি দয়া করে আমাকে বাঁচান। আমার ছেলেটাকে আমি প্রত্যেকদিন নুন ভাত খাইয়ে রাখছি, কিন্তু আজকে আমাদের রান্নাঘরে আর কিচ্ছু নেই। আপনি যদি দয়া করে আমাকে দুটো রুটি দিয়ে সাহায্য করেন তাহলে খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না। হরলাল বাবুর কথা শুনে কমলা খুশি হয়। গ্রামের প্রধান হরলাল বাবু অত্যন্ত দয়ালু মনের মানুষ ছিল।
তার গ্রামের লোকেরা এরকম কঠিন সময়ে খাবার পাচ্ছে না বলে হরলাল বাবু নিজেও খাবার খায় না। তাই কমলা যখন নিজের ছোট ছেলের জন্য খাবার চাইতে আসে, এই দেখে হরলাল বাবুর চোখেও জল আসে। কিছু না খেতে পেয়ে আমার মাথা ঠিক নেই বাবু, আপনি দয়া করে আমার ছেলের খাবারের ব্যবস্থা করে দিন, না হলে ও মরে যাবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। আর একদম কান্নাকাটি করো না। এই বলে হরলাল বাবু রান্নাঘরে যায়। সে দেখে যে তার বৌমা গরম গরম ভাত এবং মাছের মাথা দিয়ে ডাল রান্না করে রেখেছে। আর দেরি না করে হরলাল বাবু এক বাটি ডাল এবং এক বাটি ভাত নিয়ে চলে আসে। সেই গরম গরম ভাত এবং মাছের মাথা দিয়ে ডাল সে কমলার হাতে ধরিয়ে দেয়। এই নাও, আমি তোমাকে বাটি ভরে মাছের মাথা দিয়ে ডাল আর ভাত দিয়েছি। তুমি আগে গিয়ে তোমার ছেলেকে এই ডাল ভাত মাকে খাইয়ে দাও। আর আমি ডাল আর ভাতের পরিমাণ যথেষ্ট বেশি দিয়েছি, সুতরাং তোমার ছেলের খাওয়া হয়ে গেলে তুমি এই ডাল ভাত খেয়ে নিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু, সত্যি আপনার মন অনেক বড় আর আপনি অনেক দয়ালু। আপনাকে আমরা গ্রামের প্রধান হিসেবে পেয়ে ধন্য। এই বলে কমলা খুশি হয় এবং ডাল ভাত নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু হরলাল বাবুর মন সকলের জন্য কেঁদে ওঠে। সে যেহেতু গ্রামের প্রধান, তাই খরার সময় তার দায়িত্ব বেশি হওয়া উচিত। এই কারণে হরলাল বাবু নিজের ছেলে রতন এবং বৌমা মোনার কাছে যায়। রতন, আমি ভাবছিলাম গ্রামের মানুষদের এই কঠিন সময়ে আমাদের ওদের পাশে থাকা দরকার। আমি যদি এখন ওনাদেরকে উপকার করতে না পারি, তাহলে তো আমার প্রধান হয়ে কোনো লাভ নেই। এই দুর্ভিক্ষের সময় আমাদের গ্রামবাসীরা কিছু খেতে পারছে না, তাই আমার খুব কষ্ট হচ্ছে রে। খরার সময় তোমার গ্রামবাসীরা খেতে পারছে না, তাতে আমি কি করবো বাবা? আর তুমি এইসব কথাবার্তা আমাকে বলছো কেন? ওরা খেতে পারছে না মানে তুমি কি এখন তোমার সমস্ত সম্পত্তি ওদের উপর লুটিয়ে দিতে চাইছো? ওই গরিব ভিখারিগুলোর জন্য দেখছি তোমার মন তো একটু বেশিই কাঁপছে। এইরকম ভাবে কথা বলছিস কেন রতন? আমি সম্পত্তি লুটিয়ে দেওয়ার কথা একবারও বলিনি। বৌমা প্রত্যেকদিন রান্নাঘরে ভালো মন্দ রান্না করছে, আর আমাদের ঘরে রেশন কিংবা চাল ডাল আনাজপাতির কোনো কিছুরই অভাব নেই। তাই আমি চাইছিলাম এই কঠিন সময় আমাদের রান্নাঘরের দরজা গ্রামবাসীদের জন্য খুলে দিতে। আর বৌমা, তুমি যদি পারো তাহলে গ্রামের কৃষকদের গরিব মহিলাকে নিজের সাথে নিয়ে নাও, আর সকলে মিলে আমাদের রান্নাঘরে রান্না করো। তারপর আমরা সবাই একসাথে গ্রামবাসীদের সাথে বসে খাবার খাবো। কি? আমি আমার জমিদার বাড়ির রান্নাঘর ওই গরিব ভিখারিগুলোর জন্য খুলে দেব? আপনার মনে হয় মাথা পাগল হয়ে গেছে, তাই আপনি ডাক্তার দেখান। আমার বর কষ্ট করে রোজগার করে নিয়ে আসে, তাই আমরা রোজ ভালো মন্দ খাবার খেতে পারি। আমি ফ্রিতে এসব খাবার সবার মধ্যে বিলিয়ে দিতে পারবো না। হ্যাঁ, মনে ঠিক কথাই বলেছে। আর গ্রামের প্রধান তো তুমি, আমাদের উপরে সব সামনে তুমি নিয়ে এসো না। সারা জীবন ওই গরিবগুলোকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। চলো, খুব খিদে পেয়ে গেছে, আমরা এখন খেয়ে নিই। তোর আর বৌমার মুখের বড় বড় কথা শুনে আমার খাবার হজম হয়ে গেছে, সুতরাং আমার খাবার কোনো দরকার নেই। আমার গ্রামবাসীরা যখন খেতে পাচ্ছে না তখন আমিও খাবো না, তোরা গিয়ে খেয়ে নে। আর আমি সারা জীবন ওদেরকে খাওয়ানোর কথা বলিনি, আমি শুধু ভেবেছিলাম তোর অন্তত এই কঠিন সময় ওদের উপকার করবি, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এই বলে হরলাল বাবু সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা গরিব বলে তারা খাবার খেতে পারছে না, আর হরলাল বাবুর কাছে ক্ষমতা থাকতেও তার ছেলে এবং বৌমার জন্য সে কাউকে সাহায্য করতেও পারে না। কিন্তু আজকে যদি হরলাল বাবুর ছোট ছেলে রাহুল এবং রাহুলের বউ দেবাঞ্জনা সেই বাড়িতে থাকতো, তাহলে গ্রামবাসীকে হয়তো কোনো কষ্ট করতে হতো না। দেবাঞ্জনা রান্নাঘরে সবার জন্য রান্না করত, আর গ্রামবাসীরা সেই খাবার খেতে পারত। কিন্তু রাহুল বাবার অমতে গিয়ে দেবাঞ্জনাকে বিয়ে করে, তাই হরলাল বাবু এবং তার পরিবার দেবাঞ্জনা ও রাহুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমাদের ছোট ছেলে আর ছোট বৌমাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি খুব ভুল করেছি। ওরা এখন এই গ্রামে একটা ছোট্ট করে ঘরে কষ্ট করে জীবন কাটাচ্ছে, আর এই খরার সময় কিভাবে খাবার খাচ্ছে কি জানি। অন্যদিকে রতন এবং মোনা কিছুতেই বাবার এরকম দয়ালু স্বভাব পছন্দ করতে পারে না। তারা হরলাল বাবুর নামে নিন্দা করতে শুরু করে দেয়। তোমার বুড়ো বাপ নিজেকে কি মনে করে শুনি? উনি আমাকে গ্রামের গরিবদের জন্য রান্না করার অর্ডার দিচ্ছেন। ওনার যদি এত ইচ্ছা হয় তাহলে রান্নাঘরে গিয়ে নিজে রান্না করুক না কেন? আরে তুমি এত চাপ নিচ্ছ কেন? আমি তখন তো বাবার মুখের ওপরেই বলে দিলাম যে তুমি কারোর জন্য রান্না করতে পারবে না। আসলে বাবার বয়স হয়েছে, তাই মনে হয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম যে ছোট ভাইকে তাড়িয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেব, কিন্তু বাবা এখন সমস্ত সম্পত্তি বিক্রি করে ওই গরিবগুলোকে খাওয়ানোর পরিকল্পনা করছে মনে হয়। তার আগে তোমার বাবাকে বিষ খাইয়ে মেরে দিতে হয়, অসভ্য লোক একটা। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। গ্রামের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। একদিন একটি বয়স্ক বৃদ্ধা কাঁদতে কাঁদতে খাবারের জন্য হরলাল বাবুর কাছে আসে, কারণ সে কমলার কাছে শুনেছে যে হরলাল বাবু তাকে খাবার দিয়ে সাহায্য করেছে। বাবা, আমাকে দুটো রুটি দেবে? কিছুদিন ধরে পেটে খাবার পড়িনি। আমি শুনেছি তুমি কমলাকে খাবার দিয়ে অনেক উপকার করেছো, তাই তুমি যদি আমাকে দুটো রুটি আর জল দিতে তাহলে আমি খেয়ে প্রাণে বেঁচে যেতাম। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে খাবার নিয়ে এসে দিচ্ছি।
এই বলে হরলাল বাবু রান্নাঘরে চলে যায়। তখন মোনা সবেমাত্র গরম গরম রুটি এবং আলুর দম রান্না করে নামিয়ে রাখে। হরলাল বাবু তার কাছে রুটি চাইলে মোনা ভীষণ পরিমাণে রেগে যায়। আমি অনেকবার আপনাকে বলেছি যে আমার দ্বারা এসব গরিব সেবা করা হবে না, আর আমি সকলের জন্য গুণাগুন্তি করে রুটি করেছি, তাই আমি আপনাকে একটা রুটিও দিতে পারবো না। বৌমার কথা শুনে হরলাল বাবুর ভীষণ খারাপ লাগে। সে ছোট মুখ করে বাড়ির বাইরে যায়। সে কিছুতেই ওই বৃদ্ধা মহিলাকে খাবার দিয়ে উপকার করতে পারে না। আমাকে ক্ষমা করে দিও, আমার বৌমার বড়লোক রান্নাঘরে তোমার মতো গরিব বৃদ্ধার জন্য দুটো রুটি হবে না, তাই বৌমা আমাকে রান্নাঘর থেকে বের করে দিল। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না। তোমাদের কাছে খাবার চাইতে আসলাম বলে, আর চারপাশ ঘুরে দেখি যদি রুটির ব্যবস্থা করতে পারি। এই বলে সেই বৃদ্ধা সেখান থেকে চলে যায়। গ্রামের প্রত্যেকেই অন্যের অভাবে ভীষণ পরিমাণে কষ্ট পেতে থাকে। এমনকি হরলাল বাবুর ছোট ছেলে রাহুল এবং দেবাঞ্জনার কুড়ে ঘরেও রেশন প্রায় শেষ হয়ে আসে। রাহুল, আমাদের ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, যা ছিল এই কদিন ধরে রান্না করে ফেলেছি, আর গ্রামে যে কজন লোককে পেয়েছি তাদেরকে রান্না করা খাবার খাইয়েছি, কিন্তু এবার আমরা কি খাবো রাহুল? তুমি চিন্তা করো না, আমাদের যে দুর্দিন এসেছে তাতে এখন ঈশ্বরই ভরসা, কারণ আমাদের জমানো টাকা আর আমাদের কাজের টাকা সব শেষ হয়ে গেছে। সুতরাং আমি আর বাজার করতে পারছি না, তাই চলো সবকিছু ঈশ্বরের ভরসাই ছেড়ে দিই। এই বলে তারা দুজনে মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তারা দুজনে সারাদিন কিছু না খেয়ে রাত্রিবেলাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেবাঞ্জনা যখন রান্নাঘরে যায়, তখন সে যা দেখে দেবাঞ্জনা নিজের চোখে বিশ্বাস করতে পারে না। রাহুল, তাড়াতাড়ি বাইরে এসো, দেখে যাও রান্নাঘরে কি হয়েছে। রাহুল তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। সে দেখে যে রান্নাঘরের প্রত্যেক কোণায় চালের বস্তা, ডালের বস্তা, সবজির বস্তা এবং অন্যান্য জিনিসপত্র রাখা আছে। এই দেখে তারা দুজনে ভীষণ পরিমাণে অবাক হয়। দেবাঞ্জনা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে তার মতো গরিব বউয়ের রান্নাঘরে এত জিনিসপত্র থাকতে পারে। ঈশ্বর তোমার কথা শুনে নিয়েছে দেবাঞ্জনা। আমার মনে হয় উনি রাত্রিবেলা এসে তোমার রান্নাঘরে সব জিনিসপত্র রেখে গেছেন, তাই তুমি তাড়াতাড়ি করে সবকিছু রান্না করো। তারপর আমি গ্রামের দুঃখী গ্রামবাসীকে ডেকে আমার বাড়িতে খাবার খাওয়াবো। সেই ছোটবেলা থেকেই বাবা আমাকে এরকম ভাবে সবার উপকার করতে শিখিয়েছেন। তুমি যাই বলো না কেন রাহুল, আমার মনে হয় না ঈশ্বর নিজে এসে সবকিছু রেখে গেছেন, কারণ এটা বাস্তবে হতে পারে না। হ্যাঁ, উনি হয়তো আমাদের আশীর্বাদ করেছেন, তবে এটা একটা মানুষের কাজ, কারণ দেখো রান্নাঘরে পায়ের ছাপ আছে। ওসব কথা পরে ভাবা যাবে, আগে তুমি রান্না করো। দেবাঞ্জনা এবং রাহুল গ্রামের সবাইকে খাবার খাওয়ানোর জন্য বড় বড় কড়াইতে করে ডাল ভাত সবজি রান্না করে। অনাহারের কবলে পড়ে কষ্ট পাওয়া গ্রামবাসীরা কুড়ে ঘরে বসে খাবার খেয়ে অনেক শান্তি পায়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেবাঞ্জনা আবার দেখে যে রান্নাঘরে সমস্ত জিনিসপত্র রাখা আছে। এভাবেই তারা প্রত্যেক দিন গ্রামের দুঃখী মানুষদের খাবার খাওয়াতে থাকে। একদিন দুজনে মিলে মনে মনে ঠিক করে যে রাত্রিবেলা তারা ঘুমিয়ে থাকার অভিনয় করবে, আর সেই সুযোগে কে এসে তাদের রান্নাঘরে জিনিসপত্র রেখে যায় সেটা তারা দেখবে। মাঝ রাত্রিবেলা দেবাঞ্জনা এবং রাহুল রান্নাঘরে একটি পায়ের আওয়াজ শুনতে পায়। তাড়াতাড়ি করে তারা উঠে রান্নাঘরে যায়। তারা দুজনে দেখে যে একটা লোক কাঁধে করে চাল ডাল এবং সবজির বস্তা রেখে দিচ্ছে। আপনি কে, আর আপনি কার কথাই আমাদের রান্নাঘরে এসে এত খাবারের জিনিসপত্র রেখে যাচ্ছেন, আর আপনি নিজের মুখ ঢেকে আছেন কেন? কি হলো, সেই কখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছেন, আর প্রত্যেকদিন এভাবে আমাদের রান্নাঘরে এসে আপনি খাবারের জিনিসপত্র রেখে যাচ্ছেন? আমি জানি আপনি আমাদের অনেক উপকার করছেন, আর তার সাথে গ্রামবাসীরও উপকার হচ্ছে, কিন্তু আমাদের তো জানা দরকার যে আপনি কে, তাই আপনি আপনার পরিচয় দিন। দেবাঞ্জনা এবং রাহুল হরলাল বাবুকে সেখানে দেখে দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। আমি জানি না তোমাদেরকে না জানিয়ে তোমাদের গরিব রান্নাঘরে এসে খাবারের জিনিসপত্র রেখে যাওয়াটা ঠিক কিনা, কিন্তু আমার এই কাজ করার ফলে গ্রামের সকল মানুষেরা খেয়ে পড়ে বেঁচে আছে। তা না হলে এই দুর্ভিক্ষের সময় ওরা না খেয়ে মরে যেত, আর ওদেরকে উপকার করার মতো আমার কাছে একটা রাস্তাই ছিল, তাই তোমরা কিছু মনে করো না। না না বাবা, আপনি কোনো ভুল কাজ করেননি। আপনার দেওয়া জিনিসপত্র দিয়ে আমরা প্রত্যেকদিন সবাইকে রান্না করে খাইয়েছি, আর এভাবে ভবিষ্যতে সবাইকে আমরা রান্না করে খাওয়াবো। হরলাল বাবুর বড়লোক বড় ছেলে এবং বড় বউ এই পরিস্থিতির কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পায়। বড় বউয়ের বড়লোক রান্নাঘরে গরিব লোকেদের খাওয়ার জন্য জায়গা না হলেও ছোট বউয়ের রান্নাঘরে প্রায় প্রত্যেক দিন 100 থেকে 200 গ্রামবাসী বসে আরাম করে খাবার খায়। এভাবেই সকলে মিলে একত্রিত হয়ে নিজেদের কঠিন পরিস্থিতি কাটিয়ে দেয়।